গুমের ঘটনায় হাসিনা, তারেক সিদ্দিকী সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ছদ্মনামে ডাকা হতো ইন্টারোগেশন সেল ও বন্দীদের। ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য যানজটের ভোগান্তিতে এবার সড়ক উপদেষ্টা। গাড়ি ছেড়ে চড়লেন মোটরসাইকেল। গণভোটের সময় চূড়ান্তে আবারও বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে প্রস্তুত ইইউ, জানালো বিএনপিকে। দেশে 18% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক সমস্যায়, অথচ রোগ হিসেবেই মানতে নারাজ অনেকে। চিকিৎসাহীনতায় বাড়ছে আত্মহত্যা। এবং আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 2 জাহাজ আটক করল ইসরায়েল। নিয়ে যাওয়া হচ্ছে আশদোদ বন্দরে। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে পুরো সংবাদ জুড়ে। সঙ্গে রয়েছি আমি তানজিলা খান মিম, আমি গালিব ইবনে রিয়াজ। মিম, গত আওয়ামী লীগের শাসন আমলে গুম এবং খুনের ঘটনা, এটা কিন্তু অহরহ এই খবর সংবাদ মাধ্যম থেকে সব জায়গায় কিন্তু আসতো। বিশেষ করে গুমের ঘটনাটা ছিল সব থেকে প্যাথেটিক। সে জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে টিএফআই ও জেআইসি সেলে গুমের যে দুটি মামলা করা হয়েছিল, সেখানে 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই দিনই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শুনানিতে বলেছেন, গুমের শিকার ব্যক্তিদের গুরুত্ব বিচারে ডাকা হতো মোনালিসা বা অন্যান্য যারা বিখ্যাত চিত্রকর্ম বা রয়েছে সেই নামে তাদেরকে ডাকা হতো। তিনি কিন্তু আরও বলছেন যে মানে ব্যক্তি কিংবা দল যেটাই আসলে যত বড়ই হোক না কেন, যে অপরাধের ধরন সেই অনুযায়ী কিন্তু প্রত্যেককে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এনে বিস্তারিত জানিয়েছেন মশিউর অনিক। ফ্যাসিস্ট শাসনকে পাকাপোক্ত করতে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। 2009-এর পর থেকে শুরু হয় এর অপতৎপরতা। 5 আগস্টের পর একের পর এক উদ্ঘাটন হতে থাকে সেই সময়ের গুমের ঘটনা। বের হয়ে আসে আয়নাঘর ও তার পেছনের মানুষেরা। মুখ খুলতে থাকেন গুমের শিকার ব্যক্তি ও নিখোঁজের স্বজনরা। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনা তদন্ত করছে ট্রাইব্যুনাল। এর ধারাবাহিকতায় বুধবার 2টি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর 2 মামলাতেই শেখ হাসিনা ও তার উপদেষ্টা তারেক সিদ্দিকীকে আসামি করা হয়। এছাড়াও আসামি করা হয়েছে আসাদুজ্জামান খান কামাল সহ সামরিক বাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা মিলিয়ে আরও 28 জনকে। শুনানি শেষে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে অন্তত 6টি সংস্থা 3 ধাপে বিগত 16 বছর ধরে গুমের ঘটনা ঘটায়। ট্রাইব্যুনালে জমা দেয়া তদন্ত রিপোর্টে যুক্ত করা হয়েছে গুম কমিশনের রিপোর্টও। উঠে এসেছে মোটামুটি প্রতিটি বাহিনী কম বেশি গুমের সাথে জড়িত কিংবা এই বিষয়ে অবগত। বেশি জড়িত ছিল ডিজিএফআই ও র্যাবের গোয়েন্দা ইউনিট, যাদের কয়েকজন এখনো বাহিনীতে রয়েছেন কর্মরত। গুমের শিকার ব্যক্তিদের ডাকা হতো ছদ্মনামেও। আমরা যেমন এখানে আসামি করেছি সাবেক প্রধানমন্ত্রীকে, সাবেক আইজিপিকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, ক্যাবিনেটের সদস্যদেরকে, তেমনি বিভিন্ন বাহিনীতে যারা দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের আস্থা, জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র, সংবিধান এবং আইনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, অপরাধ করেছিলেন, তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই। তাদের অপরাধের দায় রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান, তাদের অর্গানাইজেশন বহন করবে না। এদিন সকালেই ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা। নিজেদের দুঃখসহ অভিজ্ঞতা তুলে ধরে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়, সেই নিশ্চিতকরণ আমরা দেখব ইনশাআল্লাহ। আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ের করেছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা বিরোধী অপরাধ তা চিরতরে
আমরা এখান থেকে বিলুপ্ত হোক সেই আশাবাদ আমি ব্যক্ত করি। 7 মাস গুম ছিলাম, কিন্তু বিশ্বাস ছিল যে একদিন না একদিন বাংলাদেশের মাটিতে আমরা এটার বিচার পাব। বহুদিন পরে আজকে এই বিচার শুরু হয়েছে। আশা করছি যে শিগগিরই আমরা কিছু রেজাল্ট পাব। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগে বিজেপি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে। বুধবার গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বেলা 11টায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আগামী নির্বাচন ও ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য সহ সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচনী প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন, এবং বাংলাদেশের মধ্যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ব্যাপারে যে সংসদ থেকে শুরু করে, তারপরে সরকার গভর্নেন্স থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে সব কিছুর উপরে যে একটা স্বাধীনভাবে তারা সাথে সবাই যাতে কাজ করতে পারে, সাংবাদিক সহ সবাই, যে এই স্বাধীনতা মুক্ত পরিবেশ ডেমোক্রেসিকে সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্দ্রো নিকো আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরায় জামাতের আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ইতালি দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর ফেদেরিকো জাম্পারেল্লি ও জামাতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা কখন এবং কিভাবে আয়োজন করা হবে সেই বিষয়ে এখনও দলগুলোর মধ্যে মতবিরোধ বিরাজ করছে। ফলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে আজ ফের বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আর কিছুক্ষণ পরেই শুরু হবে এই বৈঠক। বিএনপি, জামাত ইসলামী সহ প্রায় 30টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নেবে। এদিকে গণভোটের সময় নিয়ে দলগুলোর মধ্যকার চলমান মতবিরোধ নিরসনের উপায় খুঁজছেন বিশেষজ্ঞরা। সনদ বাস্তবায়নের উপায় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করতে গতকাল মঙ্গলবার দুপুরে বিশেষজ্ঞদের সঙ্গে ভার্চুয়ালি সভা করে কমিশন। এদিকে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ শেষ হবে আগামী 15 অক্টোবর। খানাখন্দ ও সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান। 2 ঘন্টার বেশি সময় আটকে থাকার পর অবশেষে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের সংস্কার কাজের পরিদর্শন এলাকায় পৌঁছন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় যানজটের ভোগান্তি নিত্যদিনের। তবে এবার সেই যানজটে আটকা পড়লেন খোদ সড়ক পরিবহন উপদেষ্টা ফাজুল কবির খান। বুধবার সকাল 10:30টায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড মোড়ে সংস্কার কাজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল উপদেষ্টার। তবে সেই ভাঙা রাস্তায় 2 ঘন্টার বেশি সময় আটকা থাকে উপদেষ্টার গাড়িবহর। পরে উপায় না পেয়ে শেষমেশ গাড়ি ছেড়ে চড়েন মোটরসাইকেলে আর পরিদর্শন এলাকায় পৌঁছান বেলা 1টার পরে।
মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত 15 কিলোমিটার সড়কে তৈরি হয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় 51 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে। তবে প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। এছাড়া এক মাস বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর ফলে প্রতিদিনই তীব্র যানজটে পড়ছেন এই পথের চলাচলকারীরা। এখন ব্রাহ্মণবাড়িয়া। তিনি বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড মোড় থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, যানজট নিরসনে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সড়ক পরিবহন উপদেষ্টা পরিস্থিতি দেখে কি বলছেন? সড়ক পরিবহন উপদেষ্টা ফজল কবির কিন্তু আজকে নিজেও এই বেহাল সড়ক পরিদর্শনে এসে 2 ঘন্টার মতো যানজট আটকা করেছিলেন। পরবর্তীতে আসলে উপায় না পেয়ে তিনি মোটরসাইকেলে করে আশুগঞ্জের সোহাগপুর থেকে এই সরাইল বিশ্ব রোড এসে তিনি পৌঁছান। তারপরে তিনি আসলে পায়ে হেঁটে উনি এখানে এই যে বেহাল যে অংশগুলো সেগুলো তিনি পরিদর্শন করেন। তবে তার চোখে যেটি আসলে ধরা পড়েছে যানজটের যে মূল কারণ, তিনি বলছেন যে মূলত ট্রাফিকের যে অব্যবস্থাপনা সেটির জন্যই মূলত এই যানজটটি করা হয়। তবে তিনি যেটি বলছেন যে আসলে সড়কটির যে বেহাল অবস্থা সেটির জন্য তারা কাজ করছেন এবং তিনি বলছেন যে এই অর্থাৎ যে ট্রাফিক অব্যবস্থাপনাটি ঠিক করা হলে এছাড়া তিনি সড়কে এই যে 4 লেন আসলে যেটি করা হচ্ছে সেটিতে সড়ক বিভাজক দিয়ে কিন্তু এই যে উল্টো পথে গাড়ি আসা বা একটার পর একটা যে গাড়ি যে চলে আসা যেটি ফলে আসলে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে যে যানজটের সৃষ্টি হয় সেটির কারণে তারা আসলে সড়কে বিভাজক দেওয়ার তারা একটি প্রকল্প হাতে নিচ্ছেন। এবং তিনি এছাড়াও বলছেন যে এই বিশ্ব রোড গুল চত্বর এছাড়া যে আশুগঞ্জ গুল চত্বর আছে এই দুই জায়গাটা আসলে তারা কংক্রিটের বিষয়, অর্থাৎ যেহেতু সড়কগুলো সাধারণত পিচের সড়ক হয়ে থাকে, তিনি বলছেন যে যেহেতু বাংলাদেশের বৃষ্টির সময় বেশি থাকে, মৌসুম বেশি হয়, সেই জন্য বৃষ্টির জন্য সড়কগুলো নষ্ট না হয় সেক্ষেত্রে তারা এই বিশ্বরূপ মোড় এবং সরাইল এবং আশুগঞ্জ গুল চত্বরে তারা কংক্রিটের সড়ক তারা করবেন এবং এই কাজটি তারা দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার জন্য তিনি চেষ্টা করছেন। তিনি বলছেন যে এই আশুগঞ্জ গুল চত্বর থেকে সরাইল বিশ্ব পর্যন্ত যে প্রায় 12 কিলোমিটার অংশের যে কাজ যেগুলো আসলে প্রায় অর্ধেক বাকি আছে সেই কাজটি তারা আগামী জানুয়ারির মধ্যে শেষ করার তারা চেষ্টা করছে এবং এর জন্য তারা ঠিকাদার প্রতিষ্ঠানকে কিন্তু চাপ দিচ্ছেন। তিনি একটি কথা বলছেন যে মূলত সেই সড়কটির বেহাল দশার অন্যতম কারণ হচ্ছে যে এই আশুগঞ্জ থেকে সরাইল বিশ্ব পর্যন্ত সড়কের এই অংশটুকু কিন্তু প্রকল্পের ব্যয় কিছুটা বেড়ে গিয়েছিল, যেহেতু কিছুটা পরিবর্তন আনা হয়েছিল নকশাতে, সেজন্যই যে ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে টাকার আর্থিক সংকটের কারণে তারা কাজটি দীর্ঘদিন বন্ধ রেখেছিল এবং এই অবস্থার কারণে এই সড়কগুলোতে একেবারে বেহাল দশা তৈরি হয়েছে। তবে এখন যেহেতু সেই জটিলতা কেটে গিয়েছে, সড়ক প্রতিষ্ঠান বলেছেন যে আসলে যে অর্থনৈতিক যে সংকট যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে নিরসন হয়ে গিয়েছে, অর্থাৎ সড়ক বিভাগ থেকে কিন্তু প্রায় 150 কোটি টাকার মতো বরাদ্দ দেওয়া হয়েছে এই ঠিকাদার প্রতিষ্ঠানকে, যার ফলে এখন তারা কাজটি পরিচালনা শুরু করছেন এবং তিনি আশা করছেন যে আগামী জানুয়ারির মধ্যে এই যে 12 কিলোমিটার অংশে যে তীব্র যানজট তৈরি হয় সেটি সেই অংশটির কাজ শেষ হয়ে যাবে, তখন হয়তো আর যানজট থাকবে না। তুমি আমার কাছে এই ছিল সরের বিশ্বের মোড় থেকে এই যে সড়ক উপদেষ্টার পরিদর্শন পরবর্তী খবর। ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এবারে অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের বিএনপি নেতা আব্দুল হাকিম হত্যাকাণ্ড হয়েছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির 200 মিটারের মধ্যে। যদিও গুলির শব্দে যানজটের কারণে ঘটনাস্থলে যেতে 10 মিনিট সময় লাগে পুলিশের। এই ঘটনায় হত্যাকারীরা পালিয়ে গেলেও 3 জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করছে না তারা। পুলিশের ধারণা বালু মহলের ব্যবসা নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের সাথে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। আরো জানাচ্ছেন ফয়সাল করিম। সড়কে দাঁড়িয়ে থাকা একটি সাদা প্রাইভেট কার, যেটিকে লক্ষ্য করে ফিল্মি স্টাইলে গুলি ছুটছিলেন হেলমেটধারী। প্রথমে গুলি করা হয় গাড়ির বনেট ও চাকায়, এরপর গাড়িতে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে। ভিডিওতে শোনা যায় অন্তত 5টি গুলির শব্দ। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের মদুনাঘাটে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়ে যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রা জানান, ঘটনাস্থল থেকে কিছু দূরেই একটি পুলিশ ফাঁড়ি থাকলেও পরোয়া করেনি হত্যাকারীরা। পুলিশের দাবি, ঘটনার 10 মিনিট পরেই ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে রাউজানের দিকে পালিয়ে যায় ঘাতকেরা। গুলির শব্দে সড়কে যানজট তৈরি হওয়ায় পুলিশের পৌঁছতে দেরি হয় বলে দাবি তাদের। পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত 3 জনকে শনাক্ত করেছেন তারা। এই ঘটনায় স্বজনেরা আজ মামলা করতে পারেন বলেও জানায় তারা। এই ঘটনায় যে ভিকটিমের যে রাজনৈতিক, ব্যবসায়িক, ব্যক্তিগত এবং পারিবারিক যে বিরোধ আছে বিভিন্ন বিষয়ে, তার যে শত্রুপক্ষ আছে তাদের বিষয়গুলো সমস্ত বিষয় নিয়ে আমরা আমলে নিয়ে এই তদন্ত কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। কারা এই ঘটনা করতে পারে আমরা আশা করি খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব।
পুলিশের ধারণা নিহত হাকিম বিএনপির কোনো পদে না থাকলেও বহিষ্কৃত নেতা গিয়াস কাদের চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। বালুমহালের ব্যবসা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হতে পারে। তবে এর সাথে রাজনৈতিক প্রতিপক্ষ গোলাম আকবর খন্দকারের অনুসারীরা জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা সমস্ত বিরোধকেই আমলে নিচ্ছি। আমি আগেও বলেছি, সেটা হচ্ছে তার ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক সব ধরনের বিরোধ এবং দ্বন্দ্বকেই আমরা আমলে নিচ্ছি। সবগুলোকেই আমরা তদন্তের আওতায় নিয়ে এসে আমরা আমাদের অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা যাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি, আমরা তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছি না, তবে শীঘ্রই আপনারা জানতে পারবেন। রাউজানে গত 2 মাসে রাজনৈতিক সহিংসতায় প্রাণ গেছে অন্তত 13 জনের। এর মধ্যে 10টি হত্যাকাণ্ড রাজনৈতিক। বিএনপির বিবাদমান 2 পক্ষে সংঘর্ষ হয়েছে শতাধিকবার। গুলিবিদ্ধ হয়েছেন 300-রও বেশি মানুষ। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। মিম, সময় যত যাচ্ছে ততই রাকসু এবং ট্রাকসু নির্বাচনের কিন্তু প্রচারণা জমে উঠেছে। দীর্ঘদিন প্রচার ছুটি ছিল, কিন্তু ছুটির পরেই যেন এই প্রচারণা ভিন্ন একটা মাত্রা পেয়েছে। একই সাথে পাল্টাপাল্টি আচরণবিধি ভঙ্গের অভিযোগও কিন্তু প্রার্থীরা করছেন। এ বিষয়ে আমরা জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন রাকিবুল হাসান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী শোয়েব রহমান। আমরা শুরুতেই যাব সহকর্মী রাকিবের কাছে। রাকিব, রাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটার এবং প্রার্থীরা কি বলছে? আমরা বলছিলাম পাল্টাপাল্টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ কিন্তু প্রার্থীরা করে যাচ্ছেন। সেক্ষেত্রে রাকসুর যারা প্রার্থীরা রয়েছেন তাদের মতামত কি, কিংবা তাদের বক্তব্য কি এই বিষয়ে? মিম, আসলে দ্বিতীয় দফার প্রচারণার আজকে চতুর্থ দিন। আমরা সকাল থেকে আসলে যেটা দেখেছি, অন্যান্য দিনে যেমন প্রচারণা ছিল, মুখর পরিবেশ ছিল, এবং গতকালকে আমরা সংবাদ সম্মেলন দেখেছি, সেখান থেকে রাকসু নিয়ে আশঙ্কার কথা বলা হয়েছে এবং পরবর্তীতে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ করেছে। অভিযোগ ছিল অর্থ নিয়ে, অভিযোগ ছিল খাবার বিতরণ নিয়ে এবং একই সাথে উপঢৌকন দেয়া নিয়ে। সুতরাং আজকে কিন্তু সেইটির অবস্থার পরে আজকে আমরা ছাত্র শিবির এবং ছাত্রদলের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আসলে উভয়ের যে এই যে অভিযোগ সেগুলো বিবেচনা করে নির্বাচন কমিশন যেটি করবে সেটি তারা আসলে মেনে নেবেন এবং তার মধ্য দিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। তবে ভিন্ন বিষয়টি হচ্ছে যে এই যে পুজোর ছুটিটা গেল, ছুটির পরে আসলে ক্যাম্পাসে এখনও অনেকে ফেরেননি। যারা ফিরেছেন তারা তাদের সেমিস্টার ফাইনাল এবং যে ক্লাস পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে ব্যস্ততা বেড়েছে। আপনি জানেন যে সেমিস্টার পদ্ধতিতে আসলে যদি পার্সেন্টেজ ভালো না থাকে উপস্থিতির, তাহলে আসলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। সুতরাং সব কিছু মিলিয়ে এখন যেটি হচ্ছে যে আসলে ক্যাম্পাসে প্রার্থীরা আসলে ঘুরে বেড়াচ্ছেন ঠিকই, কিন্তু ভোটারদেরকে ঠিক মতো পাচ্ছেন না। কিন্তু এই যে একাডেমিক ভবনের সামনে যে জটলাগুলো হয়, কখনো শিক্ষার্থীরা বসেন, আড্ডা দেন, সেই জায়গাগুলো কিন্তু আসলে প্রার্থীরা বেছে নিচ্ছেন এবং সেখানে তারা লিফলেট বিতরণ করছেন, তাদের যে ইশতেহার সেগুলো ঘোষণা করছেন। এই ইশতেহারের মধ্যে তারা যেটি গুরুত্ব দিচ্ছেন যে আসলে দীর্ঘ 35 বছরের মধ্যে যে বিষয়গুলোকে আসলে শিক্ষার্থীদের স্বার্থে হওয়া উচিত ছিল, যেগুলো হয়নি, সেই বিষয়গুলোকে নিয়ে এসেছেন। একই সাথে এর মধ্যে বেশ অনেক দিন থেকে আসলে গেল যে জুলাই থেকে যে দাবিগুলো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক উঠেছিল সেই বিষয়গুলোকে নিয়ে এসেছেন এবং শিক্ষার্থীদের সাথে এখনও প্রার্থীরা কথা বলছেন, যেগুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন সেগুলো কিন্তু আসলে ইশতেহারে আসছে। বিশেষ করে একাডেমিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং এখানকার অবকাঠামোগত পরিবর্তন, নিরাপত্তা এবং শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধার কথা কিন্তু সেখানে উঠে এসেছে। এবং শিক্ষার্থীরাও কিন্তু বা ভোটাররাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা কিন্তু জানতে চাচ্ছেন যে কোন প্রক্রিয়ায় কিভাবে আসলে রাকসু কাজ করবে এবং এই রাকসু যেহেতু আসলে এটি নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেক্ষেত্রে প্রার্থীদের কাছে তারাও দাবি করছে নির্বাচন কমিশনের উপরে চাপ প্রয়োগ করতে এবং প্রশাসনের উপরে চাপ প্রয়োগ করতে। কেননা মিম, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে আসলে পোষ্য কোটাকে আবারও পুনর্বহালের একটা অভিযোগ প্রার্থীদের পক্ষ থেকে আছে এবং সেইটি যতক্ষণ না পর্যন্ত নিরসন হচ্ছে সেটি নিয়ে একটা শঙ্কা তৈরি হচ্ছে। সুতরাং এই যে 16 অক্টোবর যে নির্বাচন সেটি সুষ্ঠু পরিবেশে হোক এবং এটি আসলে প্রার্থীদের প্রত্যাশা এবং ভোটাররা যেটি বলছেন যে আগামী সপ্তাহের পর থেকে আসলে রাকসু আরও বেশি জমজমাট হয়ে উঠবে। তো মিম, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের প্রচারণার আমার কাছে সর্বশেষ খবর। রাকিব, এবার একটু ট্রাকসুর খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, একই প্রশ্নই আপনার কাছে যে সেখানে কি আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ প্রার্থীরা করছেন কিনা এবং সেই সাথে সাধারণ যারা ভোটার রয়েছেন, শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের মধ্যে এই নির্বাচন নিয়ে কি ধরনের উৎসাহ দেখতে পাচ্ছেন? গালিব,
নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থী বা ভোটার যারা রয়েছেন তাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। বিশেষ করে প্রায় 3 যুগ পরে যেহেতু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে তারা কিন্তু একটি ঐতিহাসিক ঘটনাও বলছেন এবং সেখান থেকে এখানে যে লিফলেটগুলো ছাপানো হয়েছে সেই লিফলেটের মধ্যেও কিন্তু সৃজনশীলতার ছাপ রাখার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা। অনেকে সেই লিফলেটগুলোও কিন্তু আগ্রহ ভরে তারা সংরক্ষণে রাখছেন তাদের স্মৃতি হিসেবে এবং তারাও কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। কারণ এখন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে চাকসু সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা এবং এর নির্বাচনের আগ পর্যন্ত অনেকে জানতেনই না যে চাকসু আসলে কেন বা কি কাজে ব্যবহৃত হয় বা কি কাজের জন্য এই চাকসু। তো সেই জায়গা থেকে চাকসু নিয়ে সবার আগ্রহ তৈরি হয়েছে এবং ভোট দেওয়ার জন্য অনেকটা মুখিয়ে রয়েছেন প্রার্থী সহ যারা ভোটার রয়েছেন তারা। এবং প্রার্থীরা এই নির্বাচনে ভোটারদের মন জয় করার জন্য সকাল থেকে চষে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস। বিশেষ করে পুজোর ছুটির পরে প্রথম 3 দিন আমরা দেখেছি কিছুটা ঢিমেঢালা ভাব ছিল, কিন্তু আজ থেকে কিন্তু দেখেছি যে একেবারে সকাল থেকে এই প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন এবং দিনভর তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। এবং আজকে কিছুক্ষণ পরেই ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট যে প্যানেল রয়েছে তারা ইশতেহার ঘোষণা করবে এবং এরপরে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারাও কিন্তু ইশতেহার ঘোষণা করবেন। অর্থাৎ একে একে কিন্তু প্যানেল বা স্বতন্ত্র যারা প্রার্থী রয়েছেন প্রত্যেকে তাদের ইশতেহারগুলো ঘোষণা করছেন এবং এই ইশতেহারগুলো নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। আসলে কে কি করতে চান, কিভাবে করতে চান, শিক্ষার্থীদের কোন সমস্যাগুলোকে কারা কিভাবে প্রাধান্য দিচ্ছেন, কিভাবে দেখছেন, সেই বিষয়গুলো জানার আগ্রহ কিন্তু ভোটার বা শিক্ষার্থীদের মাঝে রয়েছে। এর পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ কিন্তু আমরা আজকে এসে খুব ঘোরতর একটি অভিযোগ নির্বাচন কমিশনে জমা দিয়েছে এমন একটি ঘটনা দেখেছি। বিশেষ করে ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে তারা কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন অফিসে এসে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেখানকার যিনি ভিপি প্রার্থী রয়েছেন ইব্রাহিম হোসেন রনি, তিনি একটি ক্লাসরুমে সেখানকার মাইক সিস্টেম ব্যবহার করে প্রচারণা করেছেন এমন একটি অভিযোগ কিন্তু তারা নির্বাচন কমিশনে দিয়েছেন, যেখানে নির্বাচনের আচরণবিধিতে বলা রয়েছে ক্লাসরুমে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না এবং নির্বাচন কমিশন সেই অভিযোগটি গ্রহণ করেছেন এবং তারা বলছেন তারা বিষয়টি তদন্ত করবেন। তাদের যে আচরণবিধি পর্যবেক্ষণ কমিটি রয়েছে সেই কমিটির কাছে তারা এই অভিযোগটি পাঠাবেন এবং সেই কমিটি এটি যাচাই বাছাই শেষে বিষয়টি আমলে নেবেন। এবং এই বিষয় সহ এর আগেও কিন্তু বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হেনস্থার অভিযোগ পেয়েছি এবং একই সাথে ছাত্রদল ছাত্রী সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা হলগুলোতে আচরণবিধি লঙ্ঘন করছে। অন্যদিকে শিবির কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে এবং তারা বলছেন যে তারা আচরণবিধি লঙ্ঘন করেনি এবং একই সাথে অন্য কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে এমন কিছু তাদের চোখে পড়েনি, এমন একটি বক্তব্য কিন্তু ইব্রাহিম হোসেন রনি যিনি ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে বিপির প্রার্থী তিনি বলেছেন। তো সব কিছু মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ এর মধ্য দিয়ে জমজমাট প্রচারণা সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর বা নির্বাচনী আমেজ কিন্তু ক্যাম্পাসে চলছে বলা যায়। গালিব। পাল্টাপাল্টি অভিযোগ এবং প্রচারণার মাধ্যমে জমে উঠছে চাকসু এবং রাকসু নির্বাচনের প্রচারণা, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী। দেশের প্রায় 18% প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। ক্যারিয়ার নিয়ে হতাশা, পারিবারিক চাপ, প্রেম ঘটিত সমস্যা অথবা হতে পারে অর্থনৈতিক অনিশ্চয়তা, এগুলোই প্রধান কারণ যা রূপ নিচ্ছে আত্মহত্যায়। আবার এই তালিকায় সাংবাদিকের সংখ্যাও উল্লেখযোগ্য। দেশে বর্তমানে মাত্র 2000 মানসিক রোগ বিশেষজ্ঞ দিয়ে চলছে 18 কোটি মানুষের সেবার কার্যক্রম। রিপন হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন বাইজিৎ স্যার। এই শহরে বহু কথা বাষ্প হয়ে ওড়ে, ওরা বৃষ্টি হয়ে নেমে আসে না কোনো মরু মানব জমিনে। হাসি খুশি আড্ডার আড়ালেই লুকিয়ে থাকে অদৃশ্য একাকিত্ব। চোখে আনন্দ ঝলকালেও বুকের ভেতরে জমে থাকে পাহাড় সমচাপ। হতাশা, বিষণ্ণতা সহ নানা কারণে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রায় বেশিরভাগই শেয়ার করতে পারে না তাদের মা বাবার সাথে বা কারোর সাথে, ইভেন ফ্রেন্ডদের মাঝখানে ওই জিনিসগুলো শেয়ার করা যায় না বা ফ্রেন্ডরা কি ভাববে, ব্যক্তিগত জিনিস অনেক কিছু শেয়ার করা যায় না। পারিবারিক কারণ থাকে, তাছাড়া প্রেম ঘটিত কারণ থাকে, তারপর আপনার প্রাতিষ্ঠানিক কিছু ব্যাপার থাকে। আমার খুব ব্রডলি ওরকম আসেনি, কিন্তু সামটাইমস দু একবার এসেছে। স্ট্রেসে আসছি, তখন আমার মনে হচ্ছে যে না, হয়তোবা এই জীবনটা না থাকলেই ভালো হতো। আমার পরিবারের সাথে ভালো কমিউনিকেশন ছিল, যার কারণে আমার উঠে আসতে কোনো তেমন একটা সমস্যা হয়নি। 2024 সালে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অন্তত 310 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক ঘটনাই গণমাধ্যমে আসেনি। বাংলাদেশের সাইকিয়াট্রিস্ট আছে 300+, সাইকোলজিস্ট আছে 2000+। এই যে মাত্র 2000 বা 2500
মেন্টাল হেলথ স্পেশালিস্ট, এটা দিয়ে 18 কোটি বা 20 কোটি জনগণকে কখনোই সার্ভ করা যাবে না। এবছরের ফেব্রুয়ারিতে হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা আত্মহত্যা করে। রাজশাহীতে 15 ফেব্রুয়ারি ঋণের দায়ে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। কুমিল্লা সাতক্ষীরাতেও সাম্প্রতিক সময়ে ঘটেছে এমন ঘটনা। সমাজের বিবেক সাংবাদিকদের মাঝেও হতাশা জেঁকে বসেছে। আজকের পত্রিকার প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকার তার শেষ লেখায় বলেছেন, দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। গত এক যুগে বাংলাদেশে কমপক্ষে 8 থেকে 9 জন সাংবাদিক ও বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের আত্মহননের খবর নথিভুক্ত হয়েছে। তাদের বেশিরভাগই নিজেদের অপমৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন প্রধানত পেশাগত ও আর্থিক অনিশ্চয়তা এবং পারিবারিক সংকটের কারণে। সরকার চায় ক্লায়েন্ট তৈরি করা। যখনই আপনি ক্লায়েন্টেলিজম সিস্টেমটা তৈরি করবেন তখন সাংবাদিকদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে, স্বাধীনচেতা সাংবাদিকদের মধ্যে ফ্রাস্ট্রেশন আসবে। সেই ফ্রাস্ট্রেশনগুলো ফ্যামিলিতে পড়বে, সমাজে পড়বে। ফলে যখন মোটা দাগে সেটা চক্রাকার হয়ে যাবে তখন সাংবাদিক আত্মহননে কেউ কেউ চলে যায়। দেশে মানসিক স্বাস্থ্য সমস্যার রোগী সার্বিক স্বাস্থ্য খাতের 13 থেকে 14%, অথচ এর বিপরীতে বাজেট মাত্র 0.5%। পরিবারের সহযোগিতা প্রথমে যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে আমরা যে কমিউনিটিতে আছি সেই কমিউনিটির মধ্যে আমাদের অ্যাটাচমেন্টটা দরকার। কিন্তু এই দুটোই সম্ভব হবে যদি রাষ্ট্রেও যদি স্থিতিশীলতা থাকে খুব সুন্দরভাবে, সেটাও কিন্তু আমাদেরকে মানে জীবনে একটা লক্ষ্যে সুন্দর লক্ষ্যে পৌঁছতে হেল্প করবে। এক অজানা আর অদৃশ্য যন্ত্রণার মাঝে হাঁটতে হাঁটতে অনেকেই হারিয়ে ফেলে বেঁচে থাকার ইচ্ছেটুকু। কেউ ছুঁতে চায়, কেউ বা ছুঁয়ে ফেলে মেঘমালা। এই শেষ মুহূর্তে একটি সহানুভূতির হাত, একটু খোলামেলা আলাপ আর কাছের মানুষের পাশে থাকাই পারে জীবনের আশা খুঁজে দিতে। বাইজিদ সাদ, এখন, ঢাকা। টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি জোনে আগামী 12 থেকে 13 নভেম্বর পর্যন্ত টাইফয়েড টিকাদান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। বুধবার ডিএনসিসি নগর ভবনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এবং ডেঙ্গু বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয় এই ক্যাম্পেইনে প্রায় 12 লাখ শিশুকে টিকার আওতায় আনা হবে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে টিকাদান। 9 মাস থেকে 15 বছর বয়সীদের জন্ম নিবন্ধন সনদ না থাকলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে টাইফয়েড টিকা নেওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী 12 অক্টোবর থেকে টাইফয়েড জ্বর প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি জোনে বা 10টি অঞ্চলে 12 অক্টোবর থেকে 2025 থেকে 13 নভেম্বর 2025 পর্যন্ত মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির একটি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। এই প্রোগ্রামের আওতায় আমাদের টার্গেট হচ্ছে 12,49,609 জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনের আওতায় আনা। এই প্রোগ্রামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক প্রাইমারি অর্থাৎ নার্সারি অথবা প্লে গ্রুপের ছাত্রছাত্রী থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। মিম, এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ কিন্তু বাংলাদেশ চায়না হংকংয়ের সাথে আগামীকালকে মাঠে নামবে এবং এই ম্যাচকে ঘিরে কিন্তু শেষ সময়ের প্রস্তুতি চলছে। এবং জানেন যে এই ম্যাচের যখন টিকিট সেল শুরু হয়েছিল মাত্র 1 মিনিটের মধ্যে পুরো সমস্ত টিকিট সেল হয়ে গেছিল। তার মানে বুঝতেই পারছেন যে কী পরিমাণের চাপ পড়বে। কিন্তু গতবার আমরা দেখেছি স্টেডিয়ামে যখন সাধারণ দর্শকরা ঢুকেছেন তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এবারে যেন সেটি না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে। এদিকে নারীদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা করার কথা বা পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যাচ কমিশনার। বিস্তারিত জানাবেন সহকর্মী শরীফ রওশন। প্রায় 4 মাস পর আবারও ঘরের মাঠে হামজা সমিতির খেলা দেখার অপেক্ষায় দেশের অগণিত ফুটবল ভক্তরা। তবে এবার প্রতিপক্ষ হংকং চায়না। ম্যাচের আগে বাংলাদেশ দলের মতো সতর্ক বাফুফের কম্পিটিশন কমিটিও। গেলবার বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় সামাল দিতে নিরাপত্তা কর্মীরা অনেকটা হিমশিমি খেয়েছে।
ম্যাচের দিন গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেক সমর্থক, যে কারণে এবার প্রধান ফটকগুলোর নিরাপত্তা জোরদারে আরও সতর্ক হচ্ছেন আয়োজকরা। উনি বলেছে কিছু গেটের ইস্যু নিয়ে, যে গেটের লক সিস্টেম যদি যেন থাকে। আর এই আমাদের ম্যাচ কমিশনার মহোদয় যেন এসেছেন, উনি এটা ওনার 19th ভিজিট টু বাংলাদেশ ম্যাচ অফিসিয়েশন অ্যাজ এ ম্যাচ কমিশনার। সো উনি জানে এই স্টেডিয়ামে কোন জায়গায় ভুল ত্রুটি আছে, উনি জানে, ওগুলি আমাদেরকে অলরেডি অ্যাডভাইস করে দিয়েছে। ওটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের ফেডারেশন কাজ করছেন। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়না ম্যাচকে ঘিরে চলছে মাঠের শেষ সময়ের প্রস্তুতি। গেলবারের মতো এবারও থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। কনসার্টের পাশাপাশি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরমেন্স থাকবে ম্যাচ শুরুর আগে। দর্শকদের জন্য উই আর ডুইং আ লট। আমরা চেষ্টা করতেছি দর্শকরা যেন এসে, যেহেতু ওনারা, আমরা চাচ্ছি যে 4 ঘন্টা আগে এসে 5 ঘন্টা আগে বসে থাকবে, আমরা চাচ্ছি যে ওদের জন্য যেন একটা ভালো চমৎকার অনুষ্ঠান করা যায়, যেন ওনারা মোটিভেটেড ফিল করে, এন্টারটেনমেন্ট দিয়ে যেন ওনারা 4 ঘন্টা কাটাতে পারে আরামসে। ম্যাচের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা 7টার পর কোনো দর্শক আর মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তাজওয়ার আউয়াল। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করছে এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। গুমের ঘটনায় হাসিনা, তারিক সিদ্দিকী সহ 30 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ছদ্মনামে ডাকা হতো ইন্টারোগেশন সেল ও বন্দীদের। ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় নিত্য যানজটের ভোগান্তিতে এবার সড়ক উপদেষ্টা। গাড়ি ছেড়ে চড়লেন মোটরসাইকেলে। গণভোটের সময় চূড়ান্তে আবারও বৈঠকে বসছে ঐক্যমত্য কমিশন। নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করতে প্রস্তুত ইইউ, জানালো বিএনপিকে। দেশে 18% প্রাপ্তবয়স্ক ভুগছেন মানসিক সমস্যায়, অথচ রোগ হিসেবেই মানতে নারাজ অনেকে। চিকিৎসাহীনতায় বাড়ছে আত্মহত্যা। এবং আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার 2 জাহাজ আটক করল ইসরায়েল। নিয়ে যাওয়া হচ্ছে আশদোদ বন্দরে। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।